এই গল্পটা শুনলে রাতে একা ঘুমোতে ভয় করবে রে, কারণ এটা কোনো বানানো গল্প না। এই চন্দ্রমুখী আজও বাঁশি বাজায়, আর যে শোনে সে আর মানুষ থাকে না। সাহস থাকলে গল্পটা পুরো শোনো। গ্রামের নাম কাঁঠালডাঙ্গা। গ্রামটার একপাশে জঙ্গল, আর জঙ্গলের ভেতর পুরনো শ্মশান। পূর্ণিমার রাতে কেউ ওই দিক দিয়ে যায় না, কারণ তখন বাঁশির আওয়াজ শোনা যায়। একদিন সন্ধেবেলা গ্রামের ছেলে বিকাশ তার গরুটি বাড়ি ফিরে না আসায় সে বেরিয়ে পড়ে ওই শুনশান শ্মশানের রাস্তায় তার গরুটিকে খোঁজার জন্য। হাঁটতে হাঁটতে বিকাশ জঙ্গলে ঢুকে পড়ে। প্রায় সে শ্মশানের কাছাকাছি চলে আসে। তারপর হঠাৎ বিকাশ হঠাৎ থমকে দাঁড়ায়। আগুন জ্বলছে শ্মশানে। আগুনের আলো এসে দেখে লাল শাড়ি পরা এক সুন্দরী মেয়ে, মুখে লাজুক হাসি, চুল খোলা, হাতে বাঁশি। কিন্তু হঠাৎ বিকাশ দেখে ওই সুন্দরী মেয়েটা হঠাৎ একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিকাশ চমকে ওঠে। বিকাশ কাছে আসো, আসো আমার কাছে। চন্দ্রমুখী সে তার বাঁশি বাজাতে শুরু করে। আর সেই বাঁশির সুর যখন বিকাশের কানে পৌঁছালো, তখন বিকাশ সেই বাঁশির সুর শুনে একদম সেখানে ঠান্ডা হয়ে গেল, যেন সে আর কোথাও নড়াচড়া করতে পারল না। সে চাইল তার নিজের হাত পা নাড়াতে, কিন্তু তার হাত পা সেখানে জমে গেছে। আর বিকাশ দেখল ওই শোষণের পরিবেশ কেমন যেন আবছা হয়ে গেল। চারিদিকে কঙ্কাল বাতাসে উড়তে শুরু করতে লাগলো। সেটা দেখে বিকাশের বুকের রক্ত হিম হয়ে গেল। আমার নাম চন্দ্রমুখী। তুমি ভয় পেও না বিকাশ, আমি তোমার কিছু করব না। জানো জানো আমাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল কয়েক বছর আগে। আমি সেদিন থেকেই প্রতিশোধের আগুনে তিল তিল করে জ্বলে পুড়ে মরছি। আমি ফিরে এসেছি, ছাড়ব না, কাউকে ছাড়ব না, প্রতিশোধ নেব আমি।
কি হলো রে গোপী, এত ছুটছিস কেন? আর বলো না, সর্বনাশ হয়ে গেছে বীরেন কাকা। ওই কালকে বিকাশের গরুটা সন্ধ্যের দিকে জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছিল, তার জন্য বিকাশ তার পিছু পিছু গিয়েছিল গরুটাকে আনতে। হায় ভগবান, দিয়ে সেই যে বিকাশ গিয়েছিল বীরেন কাকা, জানো বিকাশ এখনো পর্যন্ত বিকাশ বাড়ি ফেরেনি। ওর মা তো কেঁদে কেঁদে পুরো অজ্ঞান হয়ে গিয়েছে, পুরো গ্রাম জড়ো হয়ে গেছে। সে কি রে গোপী, কি বলছিস এসব? হায় ভগবান, বিকাশ এখনো বাড়ি ফেরেনি? ওরে, ওই জঙ্গল অভিশপ্ত। ওই জঙ্গলের মধ্যে আছে একটা অভিশপ্ত শ্মশান। ওই শ্মশানের এক বিশাল বড় কাহিনী আছে এই গ্রামকে ঘিরে। তবে জঙ্গলে যে একবার যায় সে আর ফিরে আসে না, আর যদি ফিরে আসে তাহলে এই আর তার মধ্যে থাকে না। জানতে চাও তোমরা কি ওই কাহিনী? তবে শোনো, বলছি। আমাদের এই শিমুলিয়া গ্রামে ছিল এক অতি সুন্দরী মেয়ে, নাম চন্দ্রমুখী। সে যেমন দেখতে ছিল তেমনই ছিল তার সৌন্দর্য। তার সৌন্দর্যে পুরো গ্রাম তাকে খুব পছন্দ করত এবং তাকে সবাই খুব ভালোবাসত। ওই গ্রামের পাশেই ছিল এক অতি সুন্দর রাজপ্রাসাদ, আর ওখানকার রাজ নারায়ণ সিংহ তিনি ছিলেন অনেক দয়ালু, অনেক দায়িত্বশীল, আর সে ছিল তার প্রজাদের প্রতি ছিল অনেক দায়িত্বশীল। আর তার একটা বরাবরের একটা অভ্যেস ছিল যে সে গান বাজনা খুব ভালোবাসত। মহারাজা, আপনি তো অনেক নাচ গান বাজনা ভালো শুনতে বা দেখতে ভালোবাসেন, তাই আমি বলি কি, আমাদের গ্রামে একটা মেয়ে আছে যার এই পৃথিবীতে কেউ নাই, নাম তার চন্দ্রমুখী। আমি শুনেছি ওই মেয়ে নাকি অনেক সুন্দর নৃত্য করতে ভালোবাসে। তার নাচে পুরো গ্রাম আমাদের মুগ্ধ। তাই আমি চাই আপনি যদি অনুমতি দেন তাহলে ওই মেয়েকে আমাদের রাজপ্রাসাদে আমন্ত্রণপত্র পাঠাতে পারি। কি বলছো মন্ত্রী, এটা কি সত্যি? আমাদের গ্রামে এই রকম মেয়ে আছে অথচ আমি জানি না? নিশ্চয়ই তাহলে তাকে আমন্ত্রণ পাঠানো হোক আমার এই রাজবাড়িতে। আর মন্ত্রী, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি কিন্তু ওই মেয়েকে পুরস্কৃত করব। তুমি তাড়াতাড়ি তাহলে সব রকম ব্যবস্থা কালকেই করে ফেলো। তারপর চন্দ্রমুখীকে ডাকা হলো রাজবাড়িতে। নমস্কার মহারাজ, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন, কিছু কি সমস্যা হয়েছে? আরে না না, সেই রকম কোনো সমস্যা নয় চন্দ্রমুখী। আমি শুনলাম তুমি নাকি অনেক ভালো নৃত্য করতে পারো। তোমার নাচ দেখে পুরো গ্রাম নাকি মুগ্ধ, তার জন্যই আমি ডেকেছি তোমাকে। আমিও দেখতে চাই তুমি কেমন নৃত্য করতে পারো, আর যদি সেই নৃত্য আমার ভালো লাগে তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। সত্যি বলছেন মহারাজ? এই তো আমার জন্য খুবই গর্বের বিষয়। আচ্ছা মহারাজ, আপনার আদেশ চিরধার্য হোক। আপনি বলুন আপনার বাজনা দাঁতে বাজাতে, আমি সেই তালে তালে আপনার কাছে নৃত্য পরিবেশন করব। তারপরে রাজবাড়িতে বসলো নাচ গানের আসর। কি আয়োজন! তারপর কথা মতো শুরু হলো বাজনা। তারপরে চন্দ্রমুখী প্রাণপণ চেষ্টা করল মহারাজার মন জয় করার জন্য, তার সুন্দর নৃত্য পরিবেশন করে। মহারাজা চন্দ্রমুখীর নাচ দেখে অনেক প্রসন্ন হলেন এবং অনেক তারিফ করলেন। মহারাজা খুশি হয়ে তাকে উপহার হিসেবে 100 সোনার মুদ্রা ও একটা সোনার বাঁশি উপহার দিলেন। সেই উপহার নিয়ে চন্দ্রমুখী অতি আনন্দে বাড়ি চলে গেল। এরপরেই প্রায় চন্দ্রমুখীর ডাক পড়ত রাজবাড়িতে মহারাজা চন্দ্রমুখীর নাচ দেখার জন্য। কিন্তু একদিন ঘটে গেল অনেক বড় সমস্যা। চন্দ্রমুখী যখনই রাজবাড়িতে আসত নৃত্য করতে, তখনই রাজবাড়ি থেকে কেউ না কেউ উধাও হয়ে যেত সেই রাতেই।
এই নিয়ে মহারাজা খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং গত 5 দিন রাত সবাই কোনো সভা বসল না। সবাই যে যার আতঙ্কে বাড়িতেই থাকল। তারপর থেকে শুরু হলো শিমুলিয়া গ্রামের এক নতুন মহামারী রোগ। সেই মহামারী রোগী প্রগ্রাম আতঙ্কে ছড়িয়ে পড়ল। কেউ কিছু বুঝতে পারল না যে এই রোগ কোথা থেকে এলো বা এই রোগের নাম কি। এই রোগের চিকিৎসাটাও কেউ ধরতে পারল না। একে একে গ্রামের লোকেরা বলা বলি শুরু করলো যে মনে হয় আমাদের গ্রামে কোনো অশুভ ছায়া প্রবেশ করেছে। কাল পর্যন্ত তো আমাদের মেয়ে ঠিক ছিল, কি হয়েছে বলো তো? প্রোগ্রামের সবারই একই হাল হয়েছে, কি করা যায় বুঝতেও তো পারছি না। গ্রামের সবের বাচ্চারা একে একে অসুস্থ হয়ে পড়ছে। এইমাত্র আমি শুনে এলাম আমার বন্ধু ওই শ্যামলের মেয়ে তো দেখলাম অসুস্থ, তারপর আমাদের মেয়ে। কি করা যায়, কোথায় যাব বলো তো? জানি না গো, কিছু বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমাদের গ্রামে কোনো কালো ছায়া প্রবেশ করেছে। হে ভগবান, দয়া করো, আমাদের ওপর দয়া করো। তুমি একবার ওই আমাদের গ্রামের কালী মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করে তাকে গিয়ে সবটা বলো, দেখো কিছু উপায় হয় নাকি। ভালোই হলো, এই তোমাদেরকে এখানেই পেয়ে গেলাম। জানো তো, দেখতে পারছো তো কি অবস্থা হয়েছে গ্রামের। কি যে করি, দয়া করে আমাদের বাচ্চাগুলোকে বাঁচানোর উপায় একটা বের করুন। পুরোহিত মশাই, আপনি কিছু একটা করুন। একমাত্র আপনি পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। দয়া করুন, আপনি দয়া করুন। চিন্তা করো না, কোনো উপায় ঠিকই বেরোবে। ভগবানের ওপর বিশ্বাস রাখো। উপায় একটা আছে, আমি জানি। কালকেই আমার সাথে দেখা হয়েছে একটা তান্ত্রিকের। আমাদের গ্রামের শেষ প্রান্তে একজন তান্ত্রিক এসেছে। আমি যতদূর জানি তার ক্ষমতা সাংঘাতিক। তিনি পাহাড়ে অনেক বছর তপস্যা করেছেন। তার নাম লোকনাথ। চলো সবাই মিলে তার কাছে। তারপরে তারা ঠিক করলো যে ওই তান্ত্রিকের কাছেই যাইয়া হবে। তারপরে তারা উঠে ওই তান্ত্রিকের সাথে দেখা করার জন্য তার বাড়ির দিকে রওনা দিল। তারপরে সেই পুরোহিত তান্ত্রিককে ডাকতে লাগলো। তান্ত্রিক বাবু, ও লোকনাথ বাবু, বাড়ি আছেন? বলছি, শুনতে পাচ্ছেন? আপনি কি বাড়ি আছেন? হ্যাঁ, আমি বাড়িতেই আছি। তোমরা ভিতরে চলে আসো, আমি ভেতরে বসে আছি। আমি বুঝতে পেরেছি তোমরা কেন এসেছো আমার কাছে। তোমরা যে জন্য এসেছো সে খবর আমি জানি। তবে হ্যাঁ, চিন্তার কোনো বিশেষ কারণ নাই। তোমাদের গ্রামের যে মহামারী লেগেছে সেই মহামারী কোনো সাধারণ মহামারী নয়। এ একে একে সমস্ত বাচ্চাদের থেকে শুরু করে সমস্ত গ্রামবাসীকে একে একে গ্রাস করে ফেলবে। আর এই সবের পিছনে আছে একটি মাত্র কারণ, তা হলো চন্দ্রমুখী। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, চন্দ্রমুখী। ওর কারণে তোমাদের গ্রামের এই করুণ পরিণতি। যবে থেকে এই চন্দ্রমুখী এই গ্রামে প্রবেশ করেছে তবে থেকেই এই মহামারী শুরু হয়েছে। ও কোনো সাধারণ মেয়ে নয়, ও হচ্ছে অভিশপ্ত। একমাত্র উপায় হলো ওকে এই গ্রাম ছাড়া করতে হবে, নয়তো মেরে ফেলতে হবে। এইবারে তোমরা চিন্তা ভাবনা করো তোমরা কি করবে। কারণ যেই দিন থেকেই আমি এই গ্রামে প্রথম পা রেখেছি সেই দিনই আমি বুঝতে পেরেছি গ্রামে কোনো বিপদ আসতে চলেছে। আস্তে আস্তে পুরো গ্রামটাকে গিলে ফেলছে। এইবারে তোমরা আসো, তোমরা তোমাদের মহারাজার কাছে যাও, গিয়ে সবটা খুলে বলো। তারপরে তোমরা সিদ্ধান্ত নাও কি করবে। তারপরে তারা সবাই মিলে লোকনাথের কথা শুনে মহারাজার কাছে যায়।
মহারাজার কাছে গিয়ে লোকনাথের কথা মতো সবটা মহারাজাকে খুলে বলে। তারপরে মহারাজা এ কথা শুনে প্রচণ্ড রেগে যায়। তারপরে তিনি সিদ্ধান্ত নেন ওই চন্দ্রমুখীকে, চন্দ্রমুখী, এই চন্দ্রমুখী, বেরিয়ে আয়। কি হয়েছে মহারাজ? তোমরা সবাই গ্রামবাসী মিলে আমার বাড়িতে কিছু হয়েছে? যা হচ্ছে সব ওর জন্যেই হচ্ছে। আবার জিজ্ঞাসা করছে কিছু হয়েছে নাকি? তুই এই গ্রামে পা রাখার পর থেকেই গ্রামে একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। সত্যি করে বল, কে তুই? কেন তুই এই গ্রামে পা রাখার পর থেকেই গ্রামে এগুলো ঘটছে? মহারাজ, এভাবে হবে না। এই অভিশপ্ত মেয়েটাকে মৃত্যুদণ্ড দিন, তাহলেই আমাদের গ্রাম আবার স্বাভাবিক হবে। তারপর গ্রামের সকলে মিলে চন্দ্রমুখীকে নিয়ে চলে যায় জঙ্গলের শ্মশানে। মহারাজ সিদ্ধান্ত নেয় ওকে আজ পুড়িয়ে মারা হবে। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি কাউকেই ছাড়বো না। আমি আবার ফিরে আসব। গ্রামবাসীরা চন্দ্রমুখীকে পুড়িয়ে মারার পর গ্রামের অভিশাপ কেটে যায়। কিন্তু ওই চন্দ্রমুখীর আত্মা আবার ফিরে আসে তার প্রতিশোধ নেওয়ার জন্য। পরের পার্ট চন্দ্রমুখী 2 দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে করে সবার প্রথমে আমাদের এই ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল না।